আমন্ত্রণ চ্যানেল 24 এর বিকেল 4টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনামগুলো। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিশি। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশে খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা কর্মচারীরা। এটিকে কালা কানুন আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানায় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। সকাল থেকে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। বন্ধ করে দেওয়া হয়েছে সচিবালয়ে প্রবেশের প্রধান ফটক। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। আন্দোলনকারীদের অভিযোগ, নতুন আইনের মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি, এমনকি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি করা হয়েছে। 5 দিন অনুপস্থিত থাকার একটা শাস্তি আছে, 3 দিনের একটা শাস্তি আছে, সেটা করবে। চাকরিচ্যুত তো করতে পারে না। চাকরিচ্যুত হচ্ছে সর্বশেষ শাস্তি। হঠাৎ করে বলবে 7 দিন পরে নোটিশ দিয়ে দিবে আমাদের চাকরি নাই, এগুলো তো আমরা হতে দেব না। আমরা 1 ঘন্টায় আন্দোলন প্রত্যাহার করে চলে যাব যদি উনি ঘোষণা দেয় এই আইন হবে না। 2018 সালে নির্বাচনকে প্রভাবিত করতে সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন করেছিল আওয়ামী লীগ সরকার। তা বাতিল করেই আইনের সংশোধন করা হয়েছে। এর বাইরে অন্য কিছু থাকলে আলোচনা করে সমাধান করা হবে। সচিবালয় আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে এসব বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আওয়ামী লীগ সরকার যে একটা সংশোধন করে ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে, ওই জন্য একটা কিছু সংশোধন করছিল। ওই সংশোধনটাই শুধু বাদ দেওয়া হয়েছে। আগে যেরকম আইনটা ছিল ওইটাই করা হয়েছে। তারপরেও যদি তাদের কোনো রকমের থাকে তারা আলোচনা করতে পারবে। সংবিধানের মৌলিক পরিবর্তন নিয়ে পক্ষে বিপক্ষে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে এই মত দেন তারা। বলেন, 5 আগস্ট পরবর্তী সময় যে প্রত্যাশা তৈরি হয়েছিল তা যেন চিন্তায় পরিকল্পনায় আটকে না যায় ফাইলবন্দি হয়ে। সভায় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি জানান, এ পর্যন্ত 33টি রাজনৈতিক দলের সাথে তাদের বৈঠক হয়েছে। শিগগিরই প্রকাশ করা হবে ঐক্যমত্য না হওয়া বিষয়গুলো। বলেন, নাগরিক সমাজের অংশগ্রহণ ছাড়া সংস্কার কার্যক্রমে অগ্রগতির সুযোগ নেই। আজকের বৈঠকের মাধ্যমে রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সংলাপের প্রথম দফা শেষ হয়েছে। রাজনৈতিক দলগুলো রাজনৈতিক আদর্শিক অবস্থানের কারণে নিঃসন্দেহে মতপার্থক্য থাকবে। সব বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে, রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হবে। এর বাইরে যেগুলো থাকবে আমরা সেটা জনগণকে অবহিত করব যে এসব বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা যায়নি। অন্তর্বর্তী সরকারের বেশি দিন ক্ষমতায় থাকা সমর্থন করে না জামায়াত, একথা বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জানান, করিডোর ও বন্দরের বিষয়ে জামায়াতের অবস্থান নো। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের সাথে মতবিনিময় শেষে এসব বলেন তিনি। এখন যদি আপনি ডিসাইড করতে চান তাহলে আপনার পার্লামেন্ট হবে সমস্ত রাজনৈতিক দল, তাদেরকে নিয়ে বসতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তাদেরকে কথা বলার সুযোগ দিতে হবে, তারপরে সামষ্টিকভাবে যে সিদ্ধান্ত হবে সেটাই বাস্তবায়ন হবে। বিএনপি ক্ষমতায় গেলে স্বৈরাচারের মতোই আচরণ করবে, এমন অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দাবি করেন, বিএনপি দীর্ঘ সময় দেশ পরিচালনা করেছে, তাই কিছু ভুল হয়েছে, হয়তো কিছু অনিয়ম হয়েছে। আওয়ামী লীগের মেয়াদে বিএনপি নেতাকর্মীদের নামে ঢালাও মামলা দেওয়ার সমালোচনাও করেন তিনি। মন্তব্য করেন, বাংলাদেশে অনেকের নেতৃত্বে চূড়ায় উঠেছেন, আবার নেমেও গেছেন। সরকার গঠন করলে তারা স্বৈরাচারী হয়ে যাবে, এটা মজার কথা। এটা যারা বলছে তাদের কি কোনো দায়িত্ব জ্ঞান আছে অথবা ইচ্ছাকৃত বলছে? তাহলে তো সেই ক্র্যাকডাউন আওয়ামী লীগ করেছিল, বিএনপি কিভাবে স্বৈরাচার করে? চট্টগ্রাম বন্দর নয়, টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার উদ্যোগ আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আনতে হলে সমুদ্র বন্দরের দক্ষতা বাড়াতে হবে। ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজিত সিএমজেএফ টকে শফিকুল আলম জানান, এনবিআরকে 2 ভাগ করা সরকারের অগ্রাধিকার কার্যক্রমের অংশ। এতে রাজস্ব আদায় বাড়বে। বলেন, ডলারের বিনিময় মূল্য বাজার ভিত্তিক করা হলেও টাকার অবমূল্যায়ন হয়নি। পুঁজিবাজারেও স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা চলছে। প্রেস সচিব জানান, নির্বাচন 2026 সালের 30 জুনের মধ্যেই হবে।
আমরা চিটাগংকে কাউকে দিচ্ছি না। চিটাগংয়ের টার্মিনাল যাতে তারা ইনভেস্ট করেন, ম্যানেজ করেন, সোফার আমরা তাদের কাছ থেকে অ্যাসুরেন্স পেয়েছি যে তারা $3 বিলিয়ন মতো ইনভেস্ট করবে। ডিপি ওয়ার্ল্ডের সাথে কথা বলছি, এপি মুলার মার্কসের সাথে কথা বলছি এবং সিঙ্গাপুরের পোর্ট অফ সিঙ্গাপুর অথরিটির সাথে কথা বলছি। এর ফলে যেটা হবে, ওরা যদি ম্যানেজ করেন তাহলে আমাদের পোর্ট এফিসিয়েন্সি বাড়বে, আর পোর্ট এফিসিয়েন্সির দিকে তাকিয়ে থাকে ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানিগুলো যারা ম্যানুফ্যাকচারিংয়ে ইনভেস্ট করেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এমন বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে যেখানে রাষ্ট্রের প্রত্যেক প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনা হবে। সকালে দক্ষিণ চট্টগ্রামে পথসভা শুরুতে কর্ণফুলী মজ্জার টেকে এ কথা বলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, নতুন প্রজন্মের বাংলাদেশে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কেউ লাঠিয়াল হিসেবে ব্যবহার করতে পারবে না। জনগণের কাতারে নেমে তাদের একসাথে দেশ বিনির্মাণে কাজ করতে হবে বলেও জানান তিনি। এছাড়াও অন্তর্বর্তী সরকারের কাছে বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণারও আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। ক্ষমতায় যারা থাকবে শুধুমাত্র তাদের জবাবদিহিতা কিছু গোষ্ঠীর কাছে যাতে না হয়, সাধারণ মানুষের কাছে যাতে যারা ক্ষমতায় থাকবেন, যারা সরকারে থাকবেন, যারা বিরোধী দলে থাকবেন, তারা যাতে সাধারণ জনগণের কাছে জবাবদিহিতা তাদের নিশ্চিত করা যায়, সেই রকম একটা বাংলাদেশ আমরা চাই। নতুন বাংলাদেশ আপনাদেরকে নিয়ে আমরা গর্ব, যেই বাংলাদেশে আমরা রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে পারবো। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে ওসিকে এবং ইউনিকে দাঁড় করিয়ে সাক্ষ্য রেখে কোনো মিডনাইট ইলেকশন প্রচলিত হবে না। আমাদের সরকারি কর্মকর্তা এবং কর্মচারী যে ভাইরা রয়েছেন, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা কোনো সরকারের দলীয় লাঠিয়াল বাহিনী হিসেবে আর নিজেরা কাজ করেন না। 3 জেলার সীমান্ত দিয়ে 172 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সকালে মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে 121 জন বাংলাদেশিকে ঠেলে দেয় বিএসএফ, পরে তাদের আটক করে বিজিবি। এর আগে এই সীমানা দিয়ে কয়েক দফায় 156 জনকে পুশিন করে প্রতিবেশী দেশটি। এছাড়া সিলেটের বিয়ানী বাজার দিয়ে 32 জন এবং মেহেরপুরের সোনাপুর সীমান্ত দিয়ে আরও 19 বাংলাদেশিকে পুশিন করেছে ভারত। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে 2 যুবক আহত হয়েছেন। বিজিবি জানায়, মধ্যরাতে স্থানীয় কয়েকজন ভারত সীমান্তের 150 গজের বেশি ভেতরে ঢুকে পড়ে। এ সময় ছড়া গুলি ছোড়ে বিএসএফ। পরে আহত অবস্থায় শ্যামপুর এলাকার রবিউল ও আজাদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঢাকায় এবার ছোট গরুর চামড়ার সর্বনিম্ন দাম হবে 1350 টাকা, আর ঢাকার বাইরে তা হবে 1150। চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে বৈঠক শেষে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জানান, ঢাকার প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম 60 থেকে 65 টাকা, ঢাকার বাইরে যা 50 থেকে 55 টাকা। আর খাসির ক্ষেত্রে সারা দেশে এই দাম প্রতি বর্গফুটে সর্বোচ্চ 27 টাকা। বলেন, কাঁচা চামড়া স্থানীয় ব্যবস্থাপনা সংরক্ষণের জন্য জেলা প্রশাসকবৃন্দকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এদিনের সভায় 3 মাসের জন্য কাঁচা চামড়া এবং ওয়েট ব্লু চামড়া রপ্তানির শর্ত শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্কয়ার ফিট মাপাটা বিক্রয় পর্যায়ে একটু জটিল, এই জন্য আমরা একটা আস্ত চামড়ার মূল্য ওটাতেই নির্দিষ্ট থাকতে চাই। পূর্ণ একটা চামড়ার দাম মিনিমাম 1350 টাকা ঢাকার ভিতরে এবং 1150 টাকা ঢাকার বাইরে, এবং এটা আমরা লবণযুক্ত চামড়ার ক্ষেত্রেই কথাটা বলছি। চামড়া খাতের রপ্তানি বাড়াতে বড় বাধা সিইটিপির অকার্যকারিতা। ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে কথা জানান খাত সংশ্লিষ্টরা। তাদের মতে একই কারণে কমছে কোরবানির পশুর চামড়ার দামও, অথচ সংকট সমাধানে নেওয়া হচ্ছে না প্রয়োজনীয় উদ্যোগ। শিল্প উপদেষ্টা জানান, এই খাতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই, এজন্য এগিয়ে আসতে হবে উদ্যোক্তা ও উন্নয়ন সহযোগীদের। বিশ্ববাজারে প্রতিদিন কেবল জুতার চাহিদাই $100 কোটি, অথচ সক্ষমতা থাকার পরও 1 বছরেও এর অর্ধেক রপ্তানি করতে পারছে না বাংলাদেশ, যার বড় কারণ ট্যানারিগুলোর কমপ্লায়েন্সের অভাব। উদ্যোক্তাদের দাবি, দেশের ট্যানারিগুলো লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেট পেলে এখনই দ্বিগুণ রপ্তানির সুযোগ রয়েছে।
এলডিসি পরবর্তী চামড়া শিল্পের টেকসই রপ্তানি প্রবৃদ্ধি নিশ্চিতের আলোচনায় ঘুরে ফিরে সাভারের সিইটিপি সংকট। ঢাকা চেম্বারের অনুষ্ঠানে বক্তারা জানান, এলডব্লিউজি সার্টিফিকেটের অভাবে আন্তর্জাতিক দরের চেয়ে অনেক কম দামে রপ্তানি হচ্ছে চামড়া। 3 দশকে গার্মেন্টস সেক্টরকে যেভাবে আপনারা ব্যাকআপ দিয়ে করেছেন, এটা আমাদের অন্যান্য সেক্টর, লেদার সেক্টরে আপনারা 30 বছর লাগবে না, 10টা বছর আপনারা আমাদেরকে একটা সাপোর্ট দেন, দেখেন আমরা এই সেক্টরটাকে কোথায় নিয়ে যাই। প্ল্যাটফর্ম তৈরি করে দেন, রুলস অফ এঙ্গেজমেন্ট দেন, যারা রুলস ভাঙবে তাদের উপরে কঠোর হন। ক্রাইটেরিয়া দেখলাম এলডব্লিউজি সার্টিফিকেশনের জন্য, প্রথমটাই হলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলিনেস, তারপর লেবার এবং অন্যান্য কিছু আছে। তো এইটা কাটায় উঠতে পারলে আমার ধারণা যে আমাদের লেদার সেক্টরে ফরেন ইনভেস্টমেন্ট আসবে এবং আমরাও ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের লেদার নিয়ে প্রবেশ করতে পারবো। হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি শিল্প স্থানান্তরের 9 বছরেও চালু হয়নি সিইটিপি, যার কারণে ভুগছে পুরো খাত। এই সংকট নিরসনে দেশি বিদেশি বিনিয়োগের বিকল্প দেখছেন না শিল্প উপদেষ্টা। ইকোসিস্টেম যে আপনাদের সবাইকে নিয়ে এই প্লেয়ার্সদের এটাকে ডেভেলপ করা, প্রাইভেট ইনভেস্টার্সদের এনকারেজ করা এবং ডেভেলপমেন্ট পার্টনার্সদের এখানে সংযুক্ত করা, এটা যদি আমরা পারি করতে, আমাদের এই লেদার ইন্ডাস্ট্রিজ, লেদার সেক্টরটা ইমপ্রুভ করবে। সংরক্ষণের দক্ষতার অভাবে কোরবানির পশুর 70% চামড়া গুণগত মান হারায় বলে দাবি খাত সংশ্লিষ্টদের। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এবার জানাবো 2025-26 বাজেটের খবর। দায়িত্ব নেওয়ার পর বাজেটের কোনো সংশোধন ছাড়াই অন্তর্বর্তী সরকারকে পার করতে হচ্ছে বছরের বাকি সময়, যেখানে বড় চ্যালেঞ্জ অর্থনীতির ক্ষত-বিক্ষত সব সূচক। নতুন বাংলাদেশে প্রত্যাশা ছিল জনকল্যাণমুখী বাজেট প্রণয়নে গুরুত্ব পাবে আর্থিক খাত সংস্কারের নানা সুপারিশ। বাস্তবতা হলো, নতুন বাজেটেও উপেক্ষিত সংস্কারের পরামর্শ রয়ে গেছে পুরনো সেই ধাঁচি। ইমদাদ হকের রিপোর্ট দেখুন। অন্তর্বর্তী সরকার ও সংস্কার, এই দুই শব্দ যেন একে অপরের পরিপূরক। তবে এই শব্দ যতটা সম্ভাবনা জাগিয়েছে গেল 9 মাসে, ঠিক ততটা স্বস্তি দেয়নি বাস্তবায়নের বিচারে, যার বড় উদাহরণ হিসেবে সামনে এসেছে সাম্প্রতিক রাজস্ব খাতে নেয়া উদ্যোগ। আওয়ামী সরকারের পতনের পর উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনৈতিক সংকট নিয়ে যাত্রা শুরুর পর গঠন করা হয় শ্বেতপত্র, ব্যাংক ও পুঁজিবাজার টাস্কফোর্স সহ বেশ কয়েকটি কমিশন, নিজস্ব অবস্থান থেকে যারা প্রতিবেদনও জমা দেয় নির্দিষ্ট সময়ে। কিন্তু সেসবের বিপরীতে নেওয়া হয়নি বাস্তবায়নের কোনো উদ্যোগ। তাই আসছে বাজেটে কঠিন হচ্ছে নতুন কিছু প্রত্যাশার। পুরো পৃথিবীতে বাংলাদেশ হচ্ছে one of the most challenging places to do business, স্পেশালি যারা স্টার্টআপস, যারা ইয়াঙ্গার, মানে যারা ছোট কোম্পানিজ, ওদের বাংলাদেশ মার্কেটে পেনিট্রেট করা অনেক ডিফিকাল্ট বিকজ অফ রেগুলেশন, বিউরোক্রেসি, অনেক পেপার ওয়ার্ক, অনেক বড় লিড টাইম। এটার কারণে অনেকজন ফর্মালি বিজনেস শুরুই করতে পারে না। প্রতি বছর রেওয়াজ থাকলেও এবার ঘোষণা করা হয়নি চলতি অর্থ বছরের সংশোধিত বাজেট, ফলে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে সংশ্লিষ্ট সব সূচক। অন্যদিকে পাহাড় সম সব চ্যালেঞ্জ নিয়ে ঘোষণা করতে হচ্ছে এবারের বাজেট, যেখানে রয়ে গেছে জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপের অনুপস্থিতি। অর্থ পাচার বাদে বেশিরভাগ ক্ষেত্রেই তৈরি হয়নি সংস্কারের আনুষ্ঠানিক রোডম্যাপ। আলোর মুখ দেখেনি ব্যাংকিং কমিশন গঠনের পদক্ষেপ। নতুনত্ব আনার জন্য একটা ফোরামের কথা বলা হয়েছিল, যেটা মানে পার্মানেন্টলি এনগেজ থাকবে, শুধু বাজেট প্রণয়নে না, পরবর্তীকালে বাজেট মনিটরিং এবং বাস্তবায়নের ক্ষেত্রেও ওই ধরনের কোনো নতুন উদ্যোগ বাজেট প্রিপারেশনের ক্ষেত্রে আমরা কিন্তু এই নতুন নেতৃত্ব থেকে দেখি নাই। তারা ওই আগের মডেলেই বাজেট করতে যাচ্ছেন। টেকসই অর্থনীতির ক্ষেত্রে ভরসা করতে হচ্ছে পুরনো গঁদবাঁধা কাঠামোতে, ফলে অনিশ্চয়তায় পড়তে পারে প্রবৃদ্ধি, বিনিয়োগ সহ নানা উদ্যোগ। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। বিপিসির দাবি পূরণের আশ্বাসে সারা দেশে পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। এর আগে তেল বিক্রির কমিশন ন্যূনতম 7% করা সহ 10 দফা দাবিতে সারা দেশে ধর্মঘট করে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ। কর্মসূচি হিসেবে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি
ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ থাকে। ধর্মঘট পালন হয় রাজধানীতেও। শ্বাসনালীতে খাবার আটকে ভয়ানক পরিস্থিতির শিকার হন অনেকেই। বিশেষ করে লিচু ও জামের মৌসুমে অসাবধানতায় শিশুদের মৃত্যুও হতে পারে। বিস্তারিত রনক মাহমুদ সৌরভের রিপোর্টে। বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠ, চলছে মৌসুমি ফলের উৎসব। এই সময় শিশুদের সবচেয়ে বেশি আকর্ষণ থাকে লিচুতে। তেমনি 6 বছরের রুশাইত রাব্বি আদ্রিস বাবার সাথে কারণ বাজার এসেছে লিচু কিনতে। আমার লিচু অনেক পছন্দ, আমি লিচু কিনতে এসেছি। লিচু আমাদের খুব সবার প্রিয় ফল, কিন্তু অ্যাট দ্য সেম টাইম লিচু আমাদের দুঃখের কারণও হয়ে দাঁড়ায়। কিন্তু রসালো এই ফলের স্বাদ নিতে গিয়ে হরহামেশাই ঘটছে বড় বিপত্তি। গণমাধ্যমের খবর অনুযায়ী চলতি বছর গলায় লিচুর বিচি আটকে প্রাণ হারিয়েছে 8 শিশু, আর গেল বছর 12 জন। বিশেষজ্ঞের পরামর্শ, শ্বাসনালীতে কিছু আটকে গেলে তাৎক্ষণিক কৌশল প্রয়োগ ও দ্রুত হাসপাতালে নেয়ার করতে হয়। বাচ্চা শিশু যদি হয় সেক্ষেত্রে আপনি বাচ্চাটাকে যদি পাটাতে ধরে মাথাটাকে নিচু করে দিয়ে পেটের মধ্যে যদি আপনি এইভাবে চাপ দেন, হঠাৎ চাপ দিলে অ্যাবডোমিনাল প্রেশার, পেটের যে প্রেশার আছে সেটা যখন বাড়বে তখন এটা ডায়াফ্রামের মাধ্যমে লাংসের মাধ্যমে শ্বাসনালীর মধ্যে একটা প্রেশার তৈরি করবে। সেই প্রেশারের কারণে এটা উপরে বের হয়ে চলে আসে। পরিসংখ্যান বলছে গলায় খাবার বা অন্য কিছু আটকে প্রতি বছর সারা বিশ্বে মারা যায় প্রায় 1 কোটি মানুষ। যখন গলায় কিছু আটকে যাবে সে এমনি বাক প্রতিবন্ধী হয়ে যাবে, সে আওয়াজ করবে বা তার খারাপ লাগছে, বমি বমি ভাব আসবে, এগুলো আসবে। মা বাবার এটা বোঝা উচিত এবং সেইভাবে তো একটা ব্যবস্থা করা উচিত। কিছু ব্যবস্থা আছে যে হাসপাতালে খুব তাড়াতাড়ি নিতে হবে, এটা 9-10 মিনিটের বেশি সময় পাওয়া যায় না। এমন পরিস্থিতি এড়াতে অভিভাবকদের সচেতন থাকার বিকল্প দেখছেন না এই গবেষক। স্কাউটিং এর মধ্যে জিনিসটা। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট কাটতে গিয়ে মিশ্র প্রতিক্রিয়া দর্শকদের। দুর্বল ওয়েব ব্যবস্থাপনায় বিড়ম্বনার শিকার হয়েছেন অনেকে। তবে এখনও অবিকৃত টিকিটের সংখ্যা অনেক, তাই হতাশ না হবার আহ্বান ফুটবল ফেডারেশনের। রাজধানীর এক কর্পোরেট প্রতিষ্ঠানের 3 সহকর্মী কাজী সাগর, সাব্বির আকন, ফাহিম কাদের। তাদের আড্ডার বিষয় বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ। দুজন উচ্ছ্বসিত, একজনের মন খারাপ। 10 জুন ম্যাচের সাগর 2টি টিকিট পেয়েছেন, ফাহিম 5টি। তবে সাব্বির চেষ্টা করেও সফল হতে পারেননি। সার্ভার এত লোড ছিল, বারবার ইরোড দিচ্ছিল, যেটা হয় আর কি। সো আমি কিনতে পারিনি, খুবই ফেড আপ আর কি। 3 ঘন্টা ট্রাই করার পর 11টার সময় আমি 2টা টিকিটই পারচেস করতে পারি, এর বেশি আর আমি এখন পর্যন্ত পারি নাই। আলহামদুলিল্লাহ, ফার্স্ট অফ অল যে 5টা টিকিট পেয়েছি, এটা মানে আমার এখন মনে হচ্ছে যে একটা বিগ ডিল। দেশজুড়ে দর্শকের অভিজ্ঞতা অম্লমধুর, পাওয়া না পাওয়ার মাঝে ছিল বিড়ম্বনার চিত্র। দুর্বল ওয়েব ব্যবস্থাপনার জন্য সাইবার আক্রমণে বন্ধ ছিল টিকিট বিক্রি। আবার অনেকে কিনতে পেরেও ইমেইল, ফোন নম্বর বদলে যাওয়ার অভিযোগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনলাইনে টিকিট ছাড়াই দর্শকের স্বস্তি আছে, তবে আরও ভালো অভিজ্ঞতা চান তারা। ফুটবল ফেডারেশন জানিয়েছে দর্শকের বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট পাওয়ার সুযোগ এখনও আছে। 100% অনেক সুযোগ আছে এখনো দর্শকের জন্য। যেটা বললাম 3000+ আমরা কনফার্ম করেছি। অনলাইন আগে যে টিকিট কিনতে পেরেছে যেন ওদের সাকসেসফুলি টিকিটগুলি সাকসেসফুলি ট্রান্সফার হয় ওনাদের কাছে, তারপর আমরা রিমেইনিং টিকিটসগুলি ছাড়বো। সাইবার আক্রমণ সহ নানা জটিলতার সাথে লড়তে হচ্ছে টিকিটিং পার্টনারকে, সবসময় মনিটর করছে ফুটবল ফেডারেশন। মেইন জিনিসটা ছিল অনেকগুলি বট এসেছিল, বিভিন্ন জায়গা থেকে বট ক্রিয়েট করেছিল যে এক্সট্রা টিকিট কেনার জন্য। আমি বিশ্বাস করি আমাদের যে টিম কাজ করছেন এখন, আমরা যখন নেক্সট লাইভ হব আজকে বিকালে বা আজকে সন্ধ্যা বা আজকে রাত্রে, এই সফটওয়্যারটা, এই সিস্টেমটা যেন ডাউন না হয়, আবার যেন আমরা সাকসেসফুলি সব টিকিট সাকসেসফুলি সেল করতে পারি। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে দর্শক আগ্রহে বাহুবে অভিভূত। স্টেডিয়ামের বাইরে ফ্যানজন এখন তাদের ভাবনায়। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। জানাবো দেশের বাইরের খবর। ঝড় বৃষ্টিতে নাকাল পাকিস্তান। লাহোর, রাওয়ালপিন্ডি সহ কয়েক জেলায় প্রাণ গেছে, 19 জনের, আহত অনেকে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে বেশিরভাগ মৃত্যুই হয়েছে ঝোড়ো হাওয়ায় গাছ ও দেয়াল পড়ে। সবচেয়ে বেশি মানুষ আহত হয়েছেন কাশ্মীর সীমান্তবর্তী ঝিলাম অঞ্চলে। গোটা পাঞ্জাব প্রদেশে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। এদিকে ভারতেও মৌসুমের কয়েকদিন আগেই শুরু হয়েছে ঝড় বৃষ্টি। দিল্লি, হরিয়ানা, উত্তরাখণ্ডের কয়েকটি সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা। প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া ও খোলা আকাশের নিচে চলাচল সীমাবদ্ধ করার পরামর্শ দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
কান উৎসবের খবর জানাবো। কানে ইতিহাস গড়ল বাংলাদেশের ছবি আলী। প্রথমবারের মতো উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় স্পেশাল মেনশন বিভাগে পুরস্কার জিতেছে আদনান আল রাজীবের সিনেমাটি। এদিকে ৭৮তম আসরে স্বল্পদৈর্ঘ্য বিভাগে আই এম গ্ল্যাড ইউ আর ডেড নাও এবং পূর্ণদৈর্ঘ্য বিভাগে স্বর্ণপাম জিতেছে ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। কান থেকে আরও জানাচ্ছেন শাহরিন জেবিন। উপকূলীয় এক শহরের গল্প আলী, যেখানে নারীদের গান গাইতে পারো। সেখানে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে যেতে চায় শহরে, কিন্তু এই গান গাওয়া নিয়েই রয়েছে রহস্য। ১৫ মিনিট ব্যাপ্তির এই রহস্যেই বাধা পড়েছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের প্রধান মারেন আদে সহ বাকি বিচারকরা। তাই তো ৭৮তম আসরে স্পেশাল মেনশন বিভাগে পুরস্কার জিতেছে পরিচালক আদনান আল রাজীবের আলী। আর এতেই রচিত হলো এক অনন্য ইতিহাস। এবার স্বল্পদৈর্ঘ্য বিভাগে জমা পড়েছিল ৪,৭৮১টি ছবি। এর মধ্য থেকে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয় ১১টি, যার একটি বাংলাদেশের আলী। এই বিভাগের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জিতেছে ইসরায়েলের তৌফিক বারহম পরিচালিত আই এম গ্ল্যাড ইউ আর ডেড নাও। এদিকে ২২ বছর পর কানে ফিরে ২১ ছবিকে পেছনে ফেলে স্বর্ণপাম জিতেছে ইরানি নির্মাতা জাফর পানাহি। তার চলচ্চিত্রের নাম ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। পার্লেদে ফেস্টিভ্যালের ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ারেতে ৬৪ বছর বয়সী এই নির্মাতার হাতে সেরার স্বীকৃতি তুলে দেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্লানচেট। প্রতিশোধের গল্পের ছবি ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। ৭৮তম আসরে দ্য সিক্রেট এজেন্টের জন্য সেরা অভিনেতা ওয়াগনার মোরা আর সেরা পরিচালক হয়েছেন ক্লেভার মেন্ডেসকো ফিলো। এছাড়াও দ্য লিটল সিস্টারে অভিনয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে নাদিয়া মোলেতির হাতে। শাহরিন জেবিন, চ্যানেল 24, কান ফিল্ম ফেস্টিভ্যাল, ফ্রান্স। এই ছিল বিকেল ৪টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।